দর্শক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনে সাথে আছি দীপ্তি চৌধুরী। গত 10 জুলাই উপদেষ্টা পরিষদের বৈঠকে 3 বছরের জন্য ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের মিশন স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বিএনপির দলীয়ভাবে তেমন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না হলেও দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ব্যক্তিগতভাবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এনসিপি এবং জামায়াতে ইসলামী এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, তবে বিবৃতি, বক্তৃতা এবং বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন। দর্শক, আজকে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে এর সুবিধা অসুবিধা এবং চ্যালেঞ্জের জায়গাগুলো। ঢাকায় মানবাধিকার হাই কমিশনের অফিস, এই বিষয়ে কথা হবে আজ। অনুষ্ঠানে কথা বলতে আমাদের সঙ্গে দুজন এক্সপার্ট উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার শামীম আহসান, সাবেক রাষ্ট্রদূত। আমাদের সাথে রয়েছেন কবি এবং মানবাধিকার কর্মী আহমেদ স্বপন মাহমুদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। স্যার, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে বিশ্বে তো বর্তমানে 16টি দেশে UNHCR জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের অফিস আছে এবং বাংলাদেশ সহ আরও 43টি দেশে এর কার্যালয়ে খোলা নিয়ে আলোচনা হচ্ছে। আমাকে একটু বলবেন স্যার যে এই কার্যালয় থাকলে কি হবে আর না থাকলে কি হবে, মানে কার্যালয় থেকে তারা কি কাজ করে, কার্যালয় না থেকে তারা কি কাজ করে আমাদের দেশের জন্য? এই প্রশ্নটি অবশ্যই সবার মনেই আসবে, কারণ আমাদের দেশে এই ধরনের কোনো অফিস এ যাবৎ কালে কখনো খোলা হয়নি। সুতরাং থাকলে কি না থাকলে কি, এটিতে যাবার আগে আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি কিছু মৌলিক কথাবার্তা একটু বলে শুরু করতে চাই। কারণ মানবাধিকারের বিষয়টি আমরা এভাবে দেখি যে দৃশ্যত একজন মানুষ তার সামাজিক অবস্থান থেকে যে অধিকারগুলো ভোগ করলে তার জীবন সুন্দর হয়, সামঞ্জস্যপূর্ণ হয়, তার ভেতরের যেসব সম্ভাবনা সেগুলোর বিকাশ হয়, সেইগুলোকে মানবাধিকার হিসেবে আমরা দেখতে অভ্যস্ত বা দেখতে আমরা চাই, ইচ্ছুক। এর পেছনে অনেক বিষয় থাকে এবং যেগুলো হয়তো অতটা দৃশ্যমান হয় না। এবং ইতিহাস বলে যে একটা সময় ছিল যখন রাষ্ট্রের হাতে ব্যক্তিকে নিপীড়নের শিকার হতে হয়েছে। সেই ব্যক্তির নিপীড়ন তখন নিয়ে এটা এমন কোনো উচ্চবাচ্য করবার কোনো সামাজিক অবস্থান ছিল না, কিন্তু পরবর্তীতে বিশেষ করে যখন মানবাধিকারের বিষয়ে অনেক দেশ চিন্তাভাবনা শুরু করে এবং ব্যক্তিকে সেই নিপীড়নের হাত থেকে মুক্ত করার জন্য রাষ্ট্রের উপরে দায় দায়িত্ব দেবার চিন্তাভাবনা আসে, তখন থেকে মানবাধিকারের বিষয়টিকে দেখা যায় যে এর কেন্দ্রে রয়েছে ব্যক্তি যে অধিকারগুলো ভোগ করবে, কিন্তু সেই অধিকারগুলো নিশ্চিত করার যে দায় বা দায়িত্ব বা বাধ্যকতা সেটা রাষ্ট্রের উপরে দেয়া হয়। এবং সেটির সর্বপ্রথম যে আমরা বলি কোডিফিকেশন, সেটা হয়েছিল মানবাধিকারের যে সর্বজনীন ঘোষণাপত্র 1948 সালে। এবং এই ঘোষণাপত্রের মূল বিষয়গুলোর থেকেই পরবর্তীতে আমরা দেখি যে দুটো পায়ের ওপরে আন্তর্জাতিক মানবাধিকার দাঁড়িয়েছিল, এবং সেটার একটি অংশ হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইন, আরেকটি অংশ হচ্ছে আন্তর্জাতিক মানবিক আইন। এখন যে দেশ বা যে দেশের বাসিন্দাদেরকে আমরা মানবাধিকারের অ্যাঙ্গেল থেকে দেখব যে তাদের মানবাধিকার অবস্থা কি, সেখানে সেই রাষ্ট্রের কিভাবে মানবাধিকার পালিত হবে, সেই বাধ্যবাধকতা কিভাবে আসবে, সেই জায়গায় যাবার আগে একটা মৌলিক প্রশ্ন থাকে। সেটি হচ্ছে যে এই রাষ্ট্র কি গণতান্ত্রিক কিনা। গণতন্ত্রের সাথে সেই জন্য মানবাধিকারের প্রতিপালন এবং সুরক্ষা এটা একটা খুবই ওতপ্রোতভাবে জড়িত একটা সম্পর্ক আছে। সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্রে মানবাধিকারের বিষয়টি দেখতেই আমাদেরকে অভ্যস্ত হতে হয়েছে। তো যেটা বলছিলাম যে যদি রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যদি এমন দেখা যায় যে মানবাধিকারের সমস্ত বিষয় বা অধিকাংশ বিষয় সমাজের সচেতনতার মাধ্যমে, সমাজের গ্রহণযোগ্যতার মাধ্যমে এটি ওই রাষ্ট্রের যে পরিচালনা শক্তি অর্থাৎ আইন প্রণয়ন এবং সেগুলো বাস্তবায়নের মধ্যে প্রতিফলিত আছে, তাহলে সেই রাষ্ট্রের জন্য মানবাধিকারের এই বিষয়টি অনেকটা দৃশ্যত সহনীয় এবং
কার্যকরী হিসেবে থাকে, সেই কথাটা আমরা আলোচনা করতে পারি যে বাংলাদেশের বেলায় সেটা আছে কিনা। যেমন বললাম যে যখন আইন প্রণয়নের কথা আসছে তখন তো আমরা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা জানি এবং সেই রাষ্ট্রের আইন প্রণয়নের কেন্দ্রবিন্দু হচ্ছে জাতীয় সংসদ। সুতরাং জাতীয় সংসদের কার্যক্রমের ভেতরে মানবাধিকারের বিষয়টি কোথায় কতটুকু প্রতিফলিত আছে এটা একটা বড় বিষয়, এটা নিয়ে আলোচনা হতেই পারে। এবং আমরা অন্তত খাতাপত্রে জানি যে সংবিধানের যে 11তম ধারা সেখানে গণতন্ত্র মানবাধিকারের বিষয়টি খুব স্পষ্টভাবে আছে, যেখান থেকে সমস্ত বোধ উৎসারিত হচ্ছে যে গণতন্ত্রকে এবং মানবাধিকারকে যদি আমাদের ধারণ করতে হয় তাহলে কোনখানে কি ধরনের আইন হতে হবে সেটা ওখান থেকে আসছে। কিন্তু বাস্তবে আমরা কতটুকু কী করতে চাচ্ছি এইটাই নিয়েই আলোচনা, এবং সেখানে আমরা মনে হয় আর গভীরে এখন না গিয়ে আপনাকে এইটুকু আমি বলতে পারি যে থাকা বা না থাকার ভেতরে এটা বোধের ব্যাপার, আচ্ছা উপলব্ধির ব্যাপার। না, আমি একটা জিনিস একটুখানি স্পষ্ট হতে চাই, সেটা হচ্ছে কতটুকু প্রভাব বা কতটুকু এখতিয়ার রাখতে পারে এই কমিশন আমাদের আইন প্রণয়নের ক্ষেত্রে কিংবা আমাদের কার্যক্রমের ক্ষেত্রে, সেটা বলতে চাচ্ছি। মানে যদি আমাদের দেশে এই কমিশনের অফিস থাকে তাহলে সেটা কতটুকু আমাদের উপর প্রভাব রাখবে বা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে, আর না থাকলে কতটুকু রাখবে। এখানে আমি সরাসরি উত্তর দিতে পারছি না, দুঃখিত এই কারণে যে এই ধরনের একটা অফিস খোলার পেছনে যে আলাপ আলোচনা চলে সেটার গতি প্রকৃতি সম্বন্ধে আমি ব্যক্তিগতভাবে একজন সাধারণ নাগরিক হিসেবে খুব কিছু জানি না, এবং এটা মিডিয়াতেও আমরা সেরকম কিছু দেখতে পাইনি যে এই আলোচনার মূল বিষয়গুলো কি এবং যে খসড়াটা নিয়ে কথাবার্তা হচ্ছে সেই খসড়ার প্রকৃত চেহারাও কিন্তু আমরা জানি। প্রধান কাজ আসলে কি ইউএনএইচসিআর? কাজগুলো এটাই হতে হবে যে যখন একটা দেশে মানবাধিকারের কতগুলো সমস্যার ব্যাপারে দেশ বা সেই দেশের রাষ্ট্র বা সেই দেশের সরকার মনে করে যে এই মানবাধিকার প্রসঙ্গগুলোকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের নেই, এবং সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য বিশেষ করে জাতিসংঘের যেহেতু সেই সক্ষমতা আছে এবং তারা এটা অনেক জায়গায় করেছে, সুতরাং জাতিসংঘের সাহায্য নেওয়ার জন্য আমরা একটা অফিসের চিন্তা করতে পারি। ছোট্ট করে দুটো বিষয় বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে আমরা সবসময় নমুনা দেখে অভ্যস্ত যে এটা নমুনা কি, কোথায় আছে, কীরকমভাবে কাজ করে। আমরা এই অঞ্চলে দুটো নমুনা পাই, একটা হচ্ছে নেপাল। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর একটা হচ্ছে শ্রীলঙ্কায়। নেপালে 1995 থেকে 2006 পর্যন্ত একটা জনযুদ্ধ চলেছিল, সরকার এক পক্ষে আর এক পক্ষে হচ্ছে নেপাল ইজ কমিউনিস্ট পার্টি। এই জনযুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের বিভিন্ন ধরনের মানবাধিকার ভুলুণ্ঠিত লঙ্ঘিত হয়েছে। তো 2005 সালে ওখানে ওই সময়ের একটা সর্ববৃহৎ ফিল্ড মিশন কিন্তু ওএইচসিএইচআর খুলেছিল, এবং সেখানে একটা চুক্তির মাধ্যমে, চুক্তিতে সবই লেখা ছিল যে কি করবে তারা, যেমন যত ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেই মানবাধিকারগুলোর প্রত্যেকটি কেসের তদন্ত করা, এটাই ছিল মূল। শ্রীলঙ্কায় কি হলো, তারা কিন্তু কোনো আলাদা অফিস খোলে নাই, কিন্তু ওখানে যে আঞ্চলিক প্রতিনিধি থাকে বা ছিল জাতিসংঘের, তার অফিসের একটি অংশ হিসেবে একজন সিনিয়র অ্যাডভাইজার মানবাধিকার বিষয়ক উপদেষ্টাকে ওখানে নিয়োগ দেওয়া হলো। তিনি ওই ধরনের কাজই করলেন, কিন্তু সেখানে আলাদা করে অফিস না খুলে। দুটো অনুভূতির ব্যাপার যে আমরা কোনটা প্রয়োজন। আমরা আসলে প্রয়োজনীয়তা বোধ করছি মানবাধিকার রক্ষার বেলায় জাতিসংঘের সহযোগিতা, সেজন্য তারা অফিসটি খুলবেন। স্যার আমি ঠিক বলছি তো? বাংলাদেশে কি আসলে এই প্রয়োজনীয়তা বর্তমানে রয়েছে কিনা, উপলব্ধি করছে কিনা বাংলাদেশ, কি বলবেন? প্রথমত হচ্ছে দেখেন যে এটা কিন্তু এই কমিশনের ব্যাপারটা, সেট আপের ব্যাপারটা, এটা ইউনূস সরকার অনুমোদন দিয়েছে, জনগণ না। ফলে বাংলাদেশ বলতে কেবল ইউনূস সরকারকে বোঝায় না, জনগণকে বোঝায়। জনগণের কোনো পক্ষের সাথে আলোচনা না করে, রাজনৈতিক পক্ষ আছে, সামাজিক পক্ষ আছে, তো কোনো পক্ষের সাথে আলাপ না করে তারা বোধ করছে যে এখানে একটা কমিশনের অফিস হওয়া উচিত। তো এটা কার সাথে তারা শেয়ার করলেন, অর্থাৎ জবাবদিহিতার প্রশ্ন এটা কার সাথে ওনারা কনসালটেশন করলেন, কারোর সাথে করলেন না, তারা মনে করেছেন। এখন এই সরকার কেন মনে করেছেন সেটা একটা প্রশ্ন হতে পারে। যে যে কথাগুলো উঠেছে, একটা হলো যে
একটা এই 5 আগস্টের আগে একটা ম্যাসাকার হয়ে গেল, কেমন? এখন এখানে বিচারের বিষয়গুলো আছে। যেমন আপনি দেখেন যে জাতিসংঘ এসে কিন্তু এখানে রিপোর্ট প্রকাশ করলো, কতজন মারা গেল, আমরা তার সেই রিপোর্টগুলো উদ্ধৃতি দিচ্ছি। অর্থাৎ তার একটা প্রয়োজনীয়তা ছিল যেটা একটা বিশ্বাসযোগ্য একটা করার জন্য, তদন্ত করার জন্য। এখন সরকার যদি মনে করে থাকে যে এই ন্যায় বিচারের স্বার্থে এরকম একটা অফিস হলে এটা একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হইতে পারে, কারণ আমরা বিচারের ক্ষেত্রে এর আগেও দেখেছি যে আপনার যেভাবে যুদ্ধাপরাধীদেরকে দেওয়া হলো, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান তারা কিন্তু বলছে যে এটা ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা, অ্যামনেস্টি সহ, হিউম্যান রাইটস ওয়াচ সহ, জাতিসংঘ সহ। এখন হতে পারে যে সরকার মনে করেছে একটু আনকোয়েশ্চন ব্যাপারটা থাকার জন্য যে এটা তারা যদি অফিসে সেট আপ করে আনকোয়েশ্চনেবল থাকবো। কিন্তু আমি যেটা মনে করি যে এইটা কিন্তু এটা জাতিসংঘের কিন্তু একটা পলিটিক্যাল মুভ। এই কারণে এটা পলিটিক্যাল মুভ, কারণ এটা নিরীহ না ব্যাপারটা যে এখানে আসলেই মানবাধিকার প্রতিষ্ঠা পেয়ে যাবে আর তারা সুরক্ষা দিয়ে দিবে সব, এটা আমার মনে করি না। আর সব ঘটনা অধিকার লঙ্ঘন হলে তারা তদন্ত করবে সব পুঙ্খানুপুঙ্খ হবে, এরকমও না। এইটা পলিটিক্যালি কারণেই যে এখানে আপনি মায়ানমারের কথা চিন্তা করেন, এখানে চায়না, এখানে পাকিস্তান, ইন্ডিয়া তো আছেই, এই যে দেশগুলো আছে এখানে এমন যদি মনে করি যে জনগণের কোনো অংশ তো এটা মনে করতেছে এখানে অফিস সেট আপ করে মূলত ইউএস লবির যে অংশটা সরকারের মধ্যে আছে তারা এইটা এখানে দিতে চায়, কারণ তারা চায় যে এই আশপাশের দেশগুলোকেও একটা মনিটরিং পর্যবেক্ষণের মধ্যে রাখুক, মনিটরিংয়ের মধ্যে রাখুক। ফলে এই প্রশ্নটা স্বাভাবিক কেবল মানবাধিকার থাকছে না, এটা একটা রাজনৈতিক হয়ে উঠছে প্রশ্ন, কেমন? কিন্তু সরকার তো তাদের সাথে শেয়ার করে, কারণ এই সরকারের কিন্তু দেখেন ট্রাস্ট কিন্তু সে নষ্ট করেছে। করিডোর নিয়ে প্রশ্ন উঠলো, বন্দর নিয়ে প্রশ্ন উঠলো, কোনো পক্ষের সাথে আলোচনা ছাড়াই তারা কিন্তু এরকম তৎপরতা চালিয়েছিল এবং এটা নিয়ে অলরেডি প্রশ্ন তুলেছে আমাদের ইসলামী আন্দোলন বা হেফাজত ইসলাম তো প্রশ্ন তুলেছে, প্রশ্ন তারা তুলতে পারে, কারণ আপনার গণতন্ত্রের প্র্যাকটিসের মধ্যে আপনার এই প্রশ্ন তোলার মতামত দেওয়ার তো বিধান আছে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন, যে প্রশ্নগুলো তারা তুললেন এখানে নারীর প্রশ্নে পার্টিকুলারলি আমি যেটা বলতে চাই যে দেখেন আমাদের এই জুলাই আন্দোলনে আপনার নারীরা ছিল অগ্রভাগে। আমার তো সন্দেহ হয় যে নারীরা যদি অগ্রভাগে না থাকতো, এই ছাত্রছাত্রী মা বোনেরা যদি না থাকতো, এত দ্রুত এটা সফল হওয়ার কথা ছিল না। কিন্তু 5 আগস্টের পরেই নারীরা উধাও হয়ে গেল। কেন? কারণ ইসলামিস্ট যে হাইপটা তোলা হলো এবং নারীদেরকে মানে ডিমোরালাইজ করে ফেললো, অনেকগুলো সহিংসতার ঘটনাও ঘটেছে। ফলে এই ক্ষেত্রে তারা যে নারী সম্পত্তির অধিকারের প্রশ্ন তারা তুলছে, তো এটা তো আসলে ওই নারীদেরকে আসলে নারীর প্রশ্নে আসলে নারীদেরকে ঘরে রাখার একটা পায় তারা, এরকম বলা যেতে পারে, কেমন? যেমনটা হয়েছে আপনার আমাদের নারীদের ক্ষেত্রে এই যে 5 আগস্টের পর স্পেসে নাই, তারা হারায় গেল, তার তো হারানোর কথা ছিল। এবং সরকার কোনো উদ্যোগ নিল না, কিন্তু ওই যে কারা সেই মুখগুলা কারা ছিল নেতৃত্ব দিয়েছে। কিছুদিন আগে আবার জুলাই এই যে একটু করেছে আর কি, হ্যাঁ করেছে, হ্যাঁ ট্রাই অ্যাট লিস্ট তারা করছেন, কারণ অনেকেই ভয়েস রেজ করেছিলেন। ডাক্তার শামীম আহসান, আপনার কাছে একটুখানি আমি জানতে চাই যে ইসলামী আন্দোলন যে অভিযোগটি তুলেছে এই বিষয়ে, সেটি হচ্ছে যে বর্তমান বিশ্ব বাস্তবতায় মানবাধিকার পশ্চিমা রাজনীতির হাতিয়ারে পরিণত হয়েছে। জাতিসংঘের মতো একচোখা নীতির সংস্থাকে বাংলাদেশে অনুমোদন দেয়া দেশের সংস্কৃতি, মূল্যবোধ এবং স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। এই জায়গায় যদি একটুখানি এমফেসাইজ করি, স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ কেন তারা বলছেন, যুক্তিটা কি হতে পারে? এবং আমাদের আরেকজন আলোচক এটাকে পলিটিক্যাল মুভ বলেছেন, আপনি কি বলবেন? কয়েকটি বিষয় ভালোই উঠে এসছে, যেগুলো আসলে আসবারই কথা। আমি আপনাকে ধন্যবাদ জানাই, আমার সহ আলোচককে। বিশেষ করে দুটো অংশ এখানে যেটা আমরা আনতে পারি। একটি হচ্ছে যে বিষয়টি রাজনৈতিক, এটা উনি স্পষ্ট করে বলেছেন, এবং আমি মনে করি যে এটা রাজনৈতিক না হওয়ার তো কোনো কারণই নাই। কারণ আন্তর্জাতিক প্রেক্ষিতে দেখলে যে কোনো দেশে মানবাধিকার পরিস্থিতির খুব পিছনে রাজনীতি থাকে না, খুব কাছাকাছি থাকে। রাজনীতির বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত, এটা একটা বিষয়। আরেকটি হচ্ছে আলোচনা না হওয়াটা, এটা আপনার কথার সাথে আমিও একমত যে এই যে বিভিন্নমুখী প্রশ্ন আমরা উত্থাপন করছি, যেটার অধিকার মানুষের থাকবার কথা এবং আছে বলে আমি মনে করি, এই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে ওই আলোচনার অভাবে। অংশীজনের সঙ্গে আলোচনা হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সব কারণে, যে অমূলক প্রশ্ন বা যে কোনো সঠিক প্রশ্নকেও সামনে রেখে আলোচনা করার যে ব্যাপারটা, সেটা হয়নি বিধায় আমার কাছে মনে হচ্ছে। এখানে একটু ইন্টারাপ্ট করি, এখানেই প্রশ্নটা আসে যে এই সরকারের এখতিয়ার আছে কিনা এই কাজে বা এই সিদ্ধান্ত নেয়ার। এটা সরকার
এখতিয়ার সরকারের এখতিয়ার থাকবার বিষয়টি আপনি এভাবে দেখতে পারেন যে এই সরকার মানে এখানে দুটো বিষয় আছে, যে সরকারের যে রাজনৈতিক গ্রহণযোগ্যতা, এটা তো কোনো রাজনৈতিক সরকার না, রাজনৈতিক সরকার না, কিন্তু রাজনৈতিক গ্রহণযোগ্যতা বলতে আমি বোঝাচ্ছি যে তার যে দৈনন্দিন কার্যক্রম চালানোর যে গ্রহণযোগ্যতা সেটি কিন্তু আছে, এটা কিন্তু বাস্তবতাই সেটা নির্ধারণ করেছে। আবার প্রশ্নও তুলছে, তার মানেই হচ্ছে যে এটা এখনো ওইভাবে সেটেলড হয়তো হয়নি, কিন্তু আমরা ধরে নেব যেহেতু জাতিসংঘ তাদের আওতাধীন একটা বিষয় এই সরকারের সঙ্গে একটা চুক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে ওই অফিস স্থাপনের জন্য, যদি সেটাই হয় পরবর্তীতে, তাতে আমরা ধরে নিতে পারি যে ওই যে দৈনন্দিন গ্রহণযোগ্যতা তার আছে, অর্থাৎ ডে টু ডে অ্যাফেয়ার্স চালানোর জন্য। সেটা না হলে জাতিসংঘে এই একটা প্রশ্ন উঠে যেত যে তাদের সাথে আমাদের এরকম একটা আলাপ আলোচনায় যাওয়ার কোনো সুযোগ আছে কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি বলেছেন এই যে আন্দোলন, ইসলামী আন্দোলন এবং অন্য আরেকটি রাজনৈতিক দল, এটা আমি আমার প্রশ্নের প্রথম কথায় ফিরে যাব যে এটা যেহেতু আসলেই রাজনৈতিক বিষয়, সুতরাং একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, সংগঠিত রাজনৈতিক দল, তাদের যে কোনো বিষয়ে যে কোনো ধরনের মতামত দেবার সম্পূর্ণ অধিকার আছে এবং তাদের একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তারা এটা দিচ্ছে। এই দৃষ্টিভঙ্গির ব্যাপারটাতে আপনি অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে সমাজকে এই রাজনৈতিক দিক থেকে সংগঠিত করে একটা বিষয়ে, যেটা মানবাধিকারের সাথে সম্পর্কিত একটা বিষয়ে বা একাধিক বিষয়ে যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে সেই বিষয়টি সমাজের কাছে গ্রহণযোগ্য হবে না। এবং এত যেটাকে বলে সেন্সিটিভ অর্থাৎ স্পর্শকাতর বিষয়গুলো যেগুলো আপনি উল্লেখ করলেন, সেই বিষয়গুলোর জন্য আমার কাছে মনে হয় যে ওই আলোচনা অত্যন্ত জরুরি এবং শুধুমাত্র এই অংশীজনের সঙ্গে সাধারণ মানুষের ওই যেটাকে বলে গণ আলোচনা বা গণভোট না, মানে যেটাকে শুনানি বলে, গণশুনানি, অর্থাৎ মানুষকে খুব স্বাভাবিকভাবে এই সব বিষয়ে এনগেজ করা এবং সেখানে কোনো কৃত্রিমতা নাই, তারা যেন স্বতঃস্ফূর্তভাবে মতামত দিতে পারে, সেই বিষয়গুলো আসেনি বলে আমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো আমরা উত্থাপন করতে বাধ্য হচ্ছি। আহমেদ স্বপন মাহমুদ, আপনি তো মানবাধিকার কর্মী, আমাদের একটু বলবেন যে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে, সেটা আসলে কতটুকু কার্যকর রয়েছে বা তার কার্যের পরিধি কতটুকু রয়েছে, এবং সেটা কাজ করার পরেও আসলে আন্তর্জাতিক এরকম ইউএনের মানবাধিকার কমিশনের কেন দরকার পড়লো? অনেকেই মনে করেন যে এতে বাংলাদেশের ভাবমূর্তিও নষ্ট হতে পারে, কারণ তারা তাদের মূল্যবোধের উপর ডিপেন্ড করে আমাদের আইন কিংবা পরিস্থিতি নিয়ে। এক মিষ্টি সরকার কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। রিপোর্ট করবেন, সো আমাদের দেশে তো এরকম পরিস্থিতির দরকার নেই হয়তো মনে করছেন, আপনার কি মতামত? না, আমাদের এখানে যে মানবাধিকার কমিশন আছে, আমাদের এখানে শুধু মানবাধিকার কমিশন না, প্রায় প্রতিটা কমিশন তারা কিন্তু দেখবেন যে সরকারের কোনো ক্রিটিক করে না, সমালোচনা করে না, অর্থাৎ কমিশনগুলো ইন্ডিপেন্ডেন্ট না, তারা কোনো না কোনোভাবে সরকারের আঁচলের মধ্যেই থাকে। এবং আমাদের এখানকার মানবাধিকার কমিশনের কোনো রকমের আপনার শক্তি নাই, কোনো ইস্যুতে আমরা বিগত সময়ে দেখেছি তারা কিন্তু ক্রিটিক্যাল হতে পারে নাই। কেমন যে মানবাধিকার যে লঙ্ঘনের ঘটনাগুলোতেও তারা কিন্তু মুখ খুলে নাই, কোনো স্টেটমেন্ট দিতে পারে নাই, কালে ভদ্রে হয়তো কখনো আসছে, ফলে এটা একদম নখদন্তহীন এই কমিশন। তো আর মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে মানবাধিকার সুরক্ষা করা, এখন যে প্রশ্নটা আসছে যে পশ্চিমা দৃষ্টিভঙ্গির মানবাধিকার, আমরা তো সেটা নিয়েই কিন্তু আমাদের 1948-এর চেয়ে তো বেটার কোনো কিছু আমাদের অপশান আর নাই। সর্বজনীন ঘোষণাপত্র যে মানবাধিকারের, এর চেয়ে বেটার কোনো অপশান আমরা এখনো আমরা পাই নাই বা আবিষ্কার করতে পারি নাই। ফলে আমাদের কনস্টিটিউশন বলেন, সেই মানবাধিকারের ইন্টারন্যাশনাল যে প্রিন্সিপালসগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের কনস্টিটিউশন, বিল অফ রাইটসের জায়গা থেকে ওইগুলো নিয়ে আমেরিকার, হ্যাঁ, ওই জায়গার দেখতে কিন্তু আমাদের কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের কনস্টিটিউশন যেটা আছে সেটা সংবিধানটা আছে মানবাধিকারের সন্ধ্যের সাথে কিন্তু ঘোষণাপত্রের সাথে সাংঘর্ষিক না, অর্থাৎ সেই কথাগুলো আছে। ফলে আপনার সেইটাকে স্ট্রেনদেন করার জন্য ধরেন একটা কমিশন হতে পারে,
স্ট্রেনদেন করার জন্য, যেহেতু এখন একটা ভঙ্গুর পরিস্থিতি, আর হচ্ছে মানবাধিকার শিক্ষা নাই কিন্তু আমাদের, অর্থাৎ আমাদের যে লেন্সটা কোনো কিছু আমরা হিউম্যান রাইটস লেন্স থেকে কিন্তু দেখি না, আবাল বৃদ্ধ বনিতা। ফলে এই শিক্ষা প্রসারটা তারা করতে পারে এবং কমিশনকে স্ট্রেনদেন করতে পারে। কেমন? কারণ আমরা মানবাধিকারের অধীনেই কিন্তু আছি। তো অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে, আমাদের জাতিসংঘের অফিস তো এখানে আছে, জাতিসংঘ আছে, জাতিসংঘের বিভিন্ন সংগঠন আছে, আমাদের ফরেন মিশনগুলো আছে। ফলে এটা কিন্তু যে অর্থে সার্বভৌমত্ব, তাহলে তো একটা মিশন থাকতে পারে না, তাহলে তো জাতিসংঘ থাকতে পারে না, জাতিসংঘের অন্যান্য অফিস থাকতে পারে না। তো সেই প্রশ্নটা আসলে অবান্তর। বরঞ্চ সেটা এই কারণে বলতেছিলাম যে এই সরকারের আমি মনে করি না এইটা ম্যান্ডেট তার যে আসলে এই কমিশনকে আনা। কারণ সে কোনো আলোচনা ছাড়া, কোনো বিষয়ে কোনো আলোচনা ছাড়া আপনার এগুলো করতেছেন। ফলে জবাবদিহিতার প্রশ্নে জনগণের সাথে অংশগ্রহণ, জনগণের সাথে জনগণকে এঙ্গেজ না করার যে ব্যাপারটা, এটা তো একটা লুকুচাপার ব্যাপার। পরের প্রশ্নটাও তাহলে এখনই করে ফেলে আমি, সেটা হচ্ছে যে যারা নিপীড়িত মানুষ, বাংলাদেশে তো অনেক প্রান্তিক মানুষ রয়েছেন, এবং বৈষম্য মুক্তির কথা যে আমরা বলি, সেই জায়গায় তো মানবাধিকার একটা বড় ইস্যু, যে মানুষের অধিকার নিশ্চিত হলেই তো বৈষম্যটা আসলে কমবে। তো যখন এই অফিসটা থাকবে, তখন কি আপনার মনে হয় না যে মানে প্রান্তিক মানুষ আরো বেশি এই মঞ্চে আসতে পারবেন, তাদের ভয়েসের জায়গায়, তাদের অধিকারের জায়গায় আরো বেশি সুবিধা পাবেন? একটা বিষয় হচ্ছে যে সেটা কতটুকু হবে সন্দেহ। আমাদের টোটাল যে হিউম্যান রাইটস এডুকেশন, এইটার যে দুর্বলতা, কারণ আমাদের প্রায় হিউম্যান রাইটস নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদের যে শিক্ষা, এটা প্রায় নাই। তো সেইগুলো জায়গাতে এমন দেখবেন যে আপনার যখন পলিসিগুলো হয়, আইনগুলো হয়, এটা কিন্তু ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রিন্সিপাল থেকে আলাদা। যেমন আমরা ডিজিটাল সিকিউরিটি যে অ্যাক্টটা ছিল, এটা কিন্তু ড্রাকোনিয়ান অ্যাক্ট বলতাম, ইন্টারন্যাশনালি রিকগনাইজড ড্রাকোনিয়ান অ্যাক্ট। প্রত্যেকটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন কিন্তু সেগুলো বলছে, আমরা এখান থেকে সেটা বলছি। ফলে আমাদের আইনগুলো যখন হয়, সেইগুলো কিন্তু সেই হিউম্যান রাইটস প্রিন্সিপাল মানা হয় না, কালো আইনও বলা হয়। তো এখানে যদি অফিস স্থাপিত হয়, এইটার একটা তদারকি খুব মানে সূক্ষ্মভাবে হবে তদারকি, কারণ অফিস তো এখানে। আরেকটা যেটা হবে যে এই অফিস থাকার কারণ একটা যেটা হবে যে এখানে যে মুভটা হবে বলছিলাম পলিটিক্যাল, কারণ এখানে অফিসে অনেক আনাগোনা হবে জাতিসংঘ অন্যান্য প্রতিনিধিদের, কেমন আনাগোনা হবে। কোনো ঘটনা ঘটলেই হয়তো বা এটা নিয়ে কোনো একটা শুনানি হয়ে যেতে পারে। একটা জিনিস হতে পারে যে আমাদের মানবাধিকার কমিশনটা যদি তারা স্ট্রেনদেন করে প্রকৃতপক্ষে, কারণ এটা তো 3 বছরের জন্য, 2 বছর পর একটা রিভিউ হবে, 3 বছরের জন্য একটা সাময়িক সময়। তো সেই ক্ষেত্রে এটা শিক্ষা প্রসারে, মানবাধিকার বিষয়ে শিক্ষা প্রসারে এটা ওই প্রান্তিক মানুষের কাছে সেটা যেতে পারে। হ্যাঁ, স্কুল কলেজের শিক্ষায় যেতে পারে, এই উদ্যোগটা নিতে পারে, বা সরকারকে এটা প্রেশার ক্রিয়েট করতে পারে। তারা হয়তো বা এমন একটা হতে পারে, তারা একটা প্রেশার গ্রুপ আকারে কাজ করতে পারে, বা তারা একটা এমন একটা যে মানবাধিকার বিষয়ে সুরক্ষা এবং মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সরাসরি সঠিক সময়ে, দ্রুত সময়ে তদন্ত করে সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করা। এই ক্ষেত্রে কিছুটা ধরেন সরকারের জায়গা থেকে সরকার একটুটা মানবাধিকার সংশ্লিষ্ট মানে বান্ধব হতে পারে। ওকে, সম্ভবত শেষ প্রশ্ন আজকের আয়োজনে। ডাক্তার শামীম হাসান, আপনি 2টা জায়গায় একটুখানি যদি আমাদের ক্লিয়ার করেন যে বিচারের জায়গায় এটার প্রভাব কতটা থাকবে। এটা নিয়ে অনেকে চিন্তা করছেন যে বিগত 16-17 বছরে যে হত্যা, গুম এবং খুন হয়েছে, এবং জুলাই হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়া আমাদের অন্যতম দাবি বাংলাদেশের মানুষের, সেটার উপরে এটার কতটা প্রভাব পড়বে বিচার প্রক্রিয়ার। এটা আরেকটা একটুখানি যে বিভিন্ন দাতা সংস্থা বা দেশ থেকে আমাদের যে কি বলবো আমি এইড আসে কিংবা ঋণ আসে, সেটার বেলায় এই UNHRC এর রিপোর্টের কোনো প্রভাব থাকবে কিনা এই দুটো জায়গায়? অল্প কথাই বলি, যেহেতু আমরা এখনো জানি না যে এই ফিল্ড অফিসের ম্যান্ডেট কি হবে, এবং ম্যান্ডেটের বিষয়টি নির্ধারিত হবে 2 পক্ষের আলোচনার মাধ্যমে। সেই আলোচনার মাধ্যমেই যে চুক্তিটি হবে, সেই চুক্তির খসড়াতে আমরা ধরে নিতে পারি যে কিছু সুনির্দিষ্ট বিষয় থাকবে। আপনি হত্যা, গুমের কথা বললেন, জুলাই অভ্যুত্থানের আগে এবং পরেও বটে। এইগুলো যদি আমরা বিচারের দিকে যেতে চাই এগুলো নিয়ে, এবং সেরকম অভিপ্রায় আছে বলেই মনে হয়, সেক্ষেত্রে একটি নিরপেক্ষ সংস্থার থেকে তদন্ত সাপেক্ষে কতগুলো বিষয় প্রমাণিত হওয়ার ব্যাপার আছে কিন্তু। হ্যাঁ, এবং সেই সাথে আমরা এটাও ধরে নিতে পারি যে এই অফিসের ম্যান্ডেটের মধ্যেই এর পরেও ওই ধরনের কোনো ঘটনা ঘটলে তাদের কিছু বলবার থাকবে, এবং তারা তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয়ভাবে তদন্ত শুরু করতে পারবে। তবে বলে নিতে হবে যে তারা
সুপারিশই দেবে শুধু, তারা কিন্তু সুপারিশের বাইরে কিছু দেবে না। কিন্তু যেহেতু একটা চুক্তির মাধ্যমে আসছে, তখন সেই সুপারিশকে চুক্তি কার্যকরী করার জন্য সরকারের যে বাধ্যবাধকতা থাকবে, সেই সুপারিশকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করার কোনো সুযোগ সরকারের থাকবে না, বা থাকলেও খুবই কম থাকবে, এবং এটা বিশ্ব সমাজে পরিষ্কার হয়ে যাবে যে আমরা কি করতে যাচ্ছি। সুতরাং এটা একটা প্রভাব। আরেকটি হচ্ছে যে কথা আমি আসতে চাচ্ছিলাম, যে প্রান্তিক মানুষের, শুধু প্রান্তিক মানুষের না, আসলে আমাদের সমাজে মানবাধিকারের যে আধুনিক ধ্যান ধারণা, যেটা অনেক ভেতরে না গেলে একটু স্পষ্ট করা মুশকিল, কিন্তু এটুকু বললে যথেষ্ট যে একজন ব্যক্তির যে মানবাধিকারগুলি ভোগ করার কথা বা যেগুলোর সুফল ভোগ করার কথা, সেগুলো সম্বন্ধে সচেতনতা ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং শেষ পর্যন্ত গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আপনি যতই সচেতন হন না কেন, আপনি যদি সেই মানবাধিকারগুলোকে আইনি প্রক্রিয়ায় বাস্তবায়নযোগ্য প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সামনে না নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু যা হবার তাই হবে, অর্থাৎ এগুলো কাগজেই থাকবে, যেটা অনেকাংশে আমাদের বর্তমান অবস্থা বলে মনে হয়। এখন ব্যক্তি স্বাধীনতাকে আপনি কতটুকু মূল্য দিচ্ছেন সেটি কিন্তু সমাজ থেকে আসবে, এবং সমাজের মতামতের প্রতিভূ হিসেবে জাতীয় সংসদে যারা বসেন তারাই জনপ্রতিনিধি, তাদেরকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা ওইখানে বসেই বলতে হবে, এবং সেখান থেকেই আইন প্রণয়নের যে প্রক্রিয়া সেটা শুরু হতে হবে। যখন সেটা সেই পর্যন্ত যাবে যেখানে একটা কংক্রিট আইন হবে, তখন কিন্তু এটা আর বলবার সুযোগ থাকবে না যে আমাদের সঙ্গে তো কোনো আলোচনা হয়নি, কারণ এটা জনপ্রতিনিধিদের দায়িত্ব, তার এলাকায় তিনি এই সচেতনতা তৈরি করবেন। সেখানে স্কুলের সাহায্য নেওয়া যেতে পারে, উঠান বৈঠক থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়া আছে, যেটা প্রত্যেকটা সমাজের নিজস্ব প্রক্রিয়া, কোনটা কোথায় কতটুকু কাজ করবে সেটা আমরা আগে থেকে বলতে পারবো না। কিন্তু এইরকম ব্যবস্থা যেমন বাংলাদেশে যখন ফ্যামিলি প্ল্যানিং শুরু হয়েছে 70s, তখন কি আমরা এই প্রক্রিয়াগুলো দেখি নাই? কেন মসজিদ থেকে, কেন উপাসনালয় থেকে এই বিষয়গুলি বলা হয়েছে, যেটা দেশের উপকারের জন্য, সমাজের উপকারের জন্য। সুতরাং এগুলো কিন্তু আমরা জানি, আমাদের সমাজের ভিতরে অন্তর্নিহিত এগুলো, কিন্তু এগুলোকে সেই সুযোগটা দিতে হবে। এখন মুশকিল হচ্ছে যে আমরা সেই সুযোগ পাচ্ছি বলে মনে হচ্ছে না। সুতরাং এটা আমার পক্ষে ওই পর্যন্ত গিয়ে শেষ কথা বলা খুবই মুশকিল। শেষ কথা বলে আসলে কিছু নাইও। তবে একটি জিনিস আমি যদি বলে শেষ করি, সেটা হলো এই যে মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া, এরকম একটা বিষয় কিন্তু আমাদের সামনে ছিল যখন আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়, আমাদের হৃত অধিকারগুলো ফিরিয়ে দেওয়া। সুতরাং সেই জায়গা থেকে এই দেশের প্রতিষ্ঠাই হয়েছে মানবাধিকারের উপরে, মানবাধিকারের ভিত্তিটা কিন্তু তখন থেকে আছে। সেগুলো আমরা এখন যদি ৫টি দশকের কথা বলি, তাহলে একদম সেই অন্ধকারে মানবাধিকারহীন পরিবেশে আমরা আছি তা বলতে পারবো না, কিন্তু অনেকাংশে আমাদের অনেক অগ্রগতি আছে। কিন্তু চাহিদা, সময়ের চাহিদার জন্য আরও অনেক বিষয়ে কিন্তু আমরা এখনো অসন্তুষ্ট নই। সেই সন্তুষ্টি বিধানের দায় দায়িত্ব, ওই যে বললাম যে আইনের পরিণত করতে হলে যেখানে যে আলোচনা হওয়া দরকার, সেই সামাজিক এবং রাজনৈতিক নেতৃত্বকে সে দায় দায়িত্ব, এটা রাস্তাঘাটে হওয়া উচিত না। মানে শুধু একটা কমিশন নয়, দেশ হিসেবে আমাদের এটা প্রায়োরিটি লিস্টে আসতে হবে। অনেক ধন্যবাদ আপনার দুজনকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক যারা সঙ্গে ছিলেন। আমাদের এই ইস্যুটি এখন আলোচনার জায়গায় এসেছে, কারণ যারা মানবাধিকার কমিশনের রিপোর্টের বিভিন্ন রেফারেন্স দিচ্ছিলেন তারাই আসলে এটার বিরোধিতা শুরু করেছেন এবং কথা বলছেন, যেটা গণতান্ত্রিক দেশে খুবই খুবই স্বাভাবিক। তবে আমরা চাইবো যে এই যদি কোনো সুযোগ তৈরি হওয়ার চান্স থাকে, সেটা যেন আসলে আমাদের জন্য প্রতিবন্ধকতা না হয়, কারণ সব কিছুরই একটা ভালো এবং একটা মন্দ জায়গা রয়েছে। যাই হোক না কেন, দেশের ভালোটা সবার আগে মাথায় রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে। থ্যাংক ইউ।